বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে প্রবিধান পড়ব, পুলিশ প্রবিধান। গত ক্লাসে আমরা পুলিশ প্রবিধান পড়েছিলাম 372 বিধি পর্যন্ত। 372, এই 372-এর মধ্যে আমরা 346 থেকে শুরু করেছিলাম। আর এর পূর্বে দুইটা বিধি আমরা জেনেছিলাম একসাথে, যে আমরা জানার জন্য নিরীক্ষণ কাকে কাকে করা যায়। নিরীক্ষণ করার জন্য যিনি বিগত 5 বছরের মধ্যে ঘৃণ্য কোনো অপরাধ করেছিলেন তাকে নিরীক্ষণের আওতায় রাখা যায়। আমরা পড়েছিলাম 336। দেন আমরা বলেছিলাম যে যিনি অপরাধী সাব্যস্ত হয় নাই তাকেও আমরা নিরীক্ষণের আওতায় রাখতে পারি, মনে আছে কিনা? তাকেও আমরা নিরীক্ষণের আওতায় রাখতে পারি 339 প্রবিধান অনুযায়ী। আর বলেছিলাম যিনি শিশু অপরাধী, কিশোর অপরাধী, তাকে আমরা নিরীক্ষণের আওতায় রাখতে পারি 346 প্রবিধান। আর যিনি খেয়াল করি সবাই, যিনি অনেক ক্ষেত্রে এলাকায় সাধু প্রকৃতির লোকজন আসে, তাদেরকে আমরা আইন অনুযায়ী নিরীক্ষণের আওতায় রাখতে পারি 351 প্রবিধান অনুযায়ী। 351 প্রবিধান অনুযায়ী। তাহলে এক্ষেত্রে আমরা দেখব চারটা ক্ষেত্র। একটা হচ্ছে অপরাধী, একটা হচ্ছে নিরপরাধ, আর একটা হচ্ছে শিশু, আর একটা হচ্ছে যিনি দরবেশ টাইপ, আমরা বলি যে সাধু প্রকৃতির। তাহলে 336, দেন জেনেছিলাম 339, দেন জানলাম 346 শিশু, 351 হচ্ছে যিনি সাধু প্রকৃতির লোক। এরপর আমরা জেনেছিলাম ফাঁড়ির বিষয়ে, যে ফাঁড়ি বা গ্রাম পাড়া, খেয়াল করবেন কিন্তু ফাঁড়ি যা থানা হতে অদূরবর্তী, থানা হতে দূরবর্তী, থানার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য এই ফাঁড়ির বিষয়ে আমরা দেখতে পেয়েছি 355। দেন আমরা শহর পাহারা, টাউন চেকপোস্ট যাকে বলে, শহর পাহারা আমরা 356 পথে জেনেছিলাম। আর বিট পুলিশিং জেনেছিলাম 356 খ। দেন আমরা জেনেছি গ্রাম পুলিশের মর্যাদা। গ্রাম পুলিশ দুইটা আইন অনুযায়ী কাজ করে। কয়টা আইন? দুইটা আইন। একটা হচ্ছে চৌকিদারি আইন, আর একটা হচ্ছে স্বায়ত্তশাসিত আইন। চৌকিদারি আইন অনুযায়ী গ্রাম পুলিশের দায়িত্বের কথা বলা আছে 363, আর স্বায়ত্তশাসিত আইন অনুযায়ী চৌকিদারের দায়িত্বের কথা বলা আছে 364-তে। তাহলে 363, 64 দুইটাই হচ্ছে চৌকিদারের দায়িত্ব। একটা হচ্ছে চৌকিদারি আইন অনুযায়ী, আর একটা হচ্ছে স্বায়ত্তশাসিত আইন অনুযায়ী। দেন আমরা জেনেছিলাম কোনোভাবেই গ্রাম পুলিশকে আমরা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারি না, 338 প্রবিধানে জেনেছিলাম। চৌকিদারি প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়? আমরা জেনেছি চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয় থানা কম্পাউন্ডে, যেখানে সভাপতিত্ব করেন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ভারপ্রাপ্ত কর্মকর্তা সভাপতিত্ব করাকালীন যিনি উপস্থিত হয়েছেন তাদের নাম লিপিবদ্ধ করা হয় কালো কালিতে, যিনি অনুপস্থিত থাকেন তার নাম লিপিবদ্ধ করা হয় লাল কালিতে। এ হচ্ছে আমাদের চৌকিদারি প্যারেড অনুষ্ঠানের পদ্ধতি। এই পদ্ধতির বিষয় কোথায় লেখা আছে? আমরা জেনেছিলাম ইউনিয়ন বোর্ডে লেখা থাকে এবং চৌকিদারি ম্যানুয়ালে লেখা থাকে। এই দুইটা ক্ষেত্রে চৌকিদারি প্যারেড অনুষ্ঠানের বিষয় লেখা থাকে। দেন আমরা দেখব 370-এ জেনেছিলাম এই চৌকিদারি প্যারেড শেষে তার নিকট থেকে আমরা চৌকিদারদের মাধ্যমে থানা এলাকার সকল প্রকার সংবাদ সংগ্রহ করতে পারি। থানা এলাকার সকল প্রকার সংবাদ সংগ্রহ করতে পারি এই চৌকিদারের প্যারেডের মাধ্যমে। কোথা থেকে আমরা জেনেছি? যে আমরা জেনেছিলাম 370 প্রবিধান থেকে। 370 প্রবিধান। আর আমরা 372-এ জেনেছিলাম এই চৌকিদার যদি কোনো প্রকার অমনোযোগী থাকে, তার অমনোযোগিতার কারণে যদি এলাকায় কোনো প্রকার ঘৃণ্য অপরাধ সংঘটিত হয়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দিতে পারেন এসপি মহোদয়ের কাছে। এসপি মহোদয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন অবহেলার বিষয়টি সুপারিনটেন্ডেন্টকে জানানোর পর। 372 প্রবিধান। তাহলে এগুলো হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া। অনেকগুলো বিষয় আমরা জানলাম। আজকে আমরা জানবো রেজিস্টার সমূহ। একটু খেয়াল করেন, রেজিস্টার সমূহ 376-এ দেখবো গৃহীত এবং প্রেরিত রেজিস্টার। গৃহীত এবং প্রেরিত রেজিস্টার। আমরা গৃহীত এবং প্রেরিত রেজিস্টারের পার্ট কয়টি? আপনারা যারা থানায় জব করেন অনেকেই জানেন, অনেকে আবার আমরা জানি না, বিকজ অফ থানায় অনেকেই জব করি নাই। গৃহীত এবং প্রেরিত রেজিস্টার হতে 4টা পার্ট থাকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পার্ট। প্রথম পার্টে আমরা দেখতে পাই আদালত হতে সকল প্রকার কাগজপত্র যে আসে সেগুলো আমরা লিপিবদ্ধ করি। আদালত হতে প্রাপ্ত সকল কাগজপত্র আমরা লিপিবদ্ধ করি পার্ট 1-এ। দেন আমরা পার্ট 2-তে লিপিবদ্ধ করে থাকি সকল প্রকার চিঠিপত্র
যেগুলো হচ্ছে পুলিশ ইউনিট থেকে প্রাপ্ত হই, পুলিশ ইউনিট। আর তৃতীয় পার্টে উল্লেখ করে থাকে ইনকোয়ারি স্লিপ সমূহ শুধু তৃতীয় পার্টে লিপিবদ্ধ করি। আর অন্য যত কাগজপত্র আছে বিবিধ সেগুলো আমরা চতুর্থ পার্টে লিপিবদ্ধ করে থাকি। তাহলে গৃহীত এবং প্রেরিত রেজিস্টার আমরা দেখতে পাই 376 প্রবিধানে বলা আছে গৃহীত এবং প্রেরিত রেজিস্টার। দেন আমরা দেখব 377 সাধারণ ডায়েরি। সবাই আমরা জানি নাকি, কম হোক আর বেশি হোক, পুলিশ আমরা হলে আমরা সাধারণ ডায়েরি বুঝি। সাধারণ ডায়েরির 377 একটু মনে করেন, খেয়াল করেন। আমি যখন প্রথমে পড়িয়েছিলাম আপনাদের, সাধারণ ডায়েরি অবশ্যই ভারপ্রাপ্ত কর্মকর্তা তার স্বহস্তে লিখতে হবে। কত প্রবিধানে বলেছিলাম? 377 এর ক এবং ট প্রবিধানে বলা আছে ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বহস্তে তিনি সাধারণ ডায়েরি লিখবেন। এই সাধারণ ডায়েরি লেখার বিষয়ে আমরা দেখব থানা এলাকার সকল প্রকার বিষয়, শুধুমাত্র অপরাধের বিষয় নয়, সকল প্রকার বিষয়ে আমরা দেখব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানায় রক্ষিত ডায়েরিতে লিপিবদ্ধ করে থাকেন সকল প্রকার কর্মকাণ্ড, যা আমরা 377 প্রবিধান পর্যালোচনায় দেখতে পাই। তাহলে 376-এ পড়েছি গৃহীত এবং প্রেরিত রেজিস্টার কয় পার্ট থাকে? গৃহীত এবং প্রেরিত রেজিস্টার থাকে হচ্ছে 4টা পার্ট থাকে। আর 377-এ জানলাম জেনারেল ডায়েরি। এখন আমরা জানবো 378। 378 আমরা দেখব 378 অনুযায়ী কোন থানায় বসবাসকারী, যোগাযোগ রক্ষাকারী, ফেরারি আসামি বা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রেজিস্টার। দণ্ডপ্রাপ্ত বা পলাতক আসামি রেজিস্টার, দণ্ডপ্রাপ্ত বা পলাতক আসামি রেজিস্টার 2 খণ্ডে থাকে। কত খণ্ডে থাকে? 2 খণ্ডে বিভক্ত থাকে। 376-এ জানলাম 4টা খণ্ড থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আর 378-এ জানলাম খণ্ড কয়টা? 2টা। দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং ফেরারি আসামিদের নাম উল্লিখিত রেজিস্টারে উল্লেখ করা থাকে। 378 প্রবিধান। তাহলে আবার একটু খেয়াল করেন, 376 পড়লাম গৃহীত এবং প্রেরিত রেজিস্টার, 377 জেনারেল ডায়েরি, 378-এ পড়লাম ফেরারি আসামিদের নাম, 378-এ ফেরারি আসামিদের জন্য আলাদা একটা রেজিস্টার থাকবে, ফেরারি আসামিদের জন্য রেজিস্টার। 378 প্রবিধান খণ্ড হচ্ছে 2টা। খণ্ড কয়টা? খণ্ড 2টা। দেন আমরা দেখবো 379 চুরি যাওয়া সম্পত্তির রেজিস্টার। চুরি যাওয়া সম্পত্তির রেজিস্টারের বিষয়ে আমরা 379 প্রবিধান পর্যালোচনায় দেখতে পাই চুরি যাওয়া সম্পত্তির রেজিস্টার। এক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, চুরি যাওয়া সম্পত্তির বিষয়ে সকল প্রকার সম্পত্তি, যে সকল সম্পত্তি পুলিশ আটক করে থাকেন, পুলিশের জিম্মায় আনয়ন করা হয়, প্রত্যেকটা সম্পত্তি অবশ্যই চুরি যাওয়া সম্পত্তি বলেন। আর পুলিশের জিম্মায় আনার জন্য সকল প্রকার সম্পত্তি লিপিবদ্ধ থাকবে 379 প্রবিধান অনুযায়ী। আমরা দেখি রেজিস্টার মেনটেন করা হয়, যে রেজিস্টারে আমরা মালামাল সমূহ যা অন্তর্ভুক্ত করে থাকি, কোনোভাবেই আদালত বা ম্যাজিস্ট্রেটের নির্দেশ ব্যতীত সেই সম্পত্তি হস্তান্তর করতে পারি না। তাহলে চুরি যাওয়া সম্পত্তি রেজিস্টার বা পুলিশের জিম্মায় আনয়নকৃত সকল মালামাল সমূহ এই সম্পত্তি রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়, যা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা ব্যতীত কোনোভাবেই আমরা হস্তান্তর করতে পারি না। প্রবিধান কত? 379। আবারও পিছনে যান, 376 গৃহীত এবং প্রেরিত রেজিস্টার, 377 জেনারেল ডায়েরি, 378 ফেরারি আসামি রেজিস্টার, 379 সম্পত্তি রেজিস্টার। সকল প্রকার মালামাল উল্লিখিত রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়, যা আমরা আইনের পরিভাষায় দেখব মালখানা একটা রেজিস্টার থেকে থাকে, মালখানা রেজিস্টার, সেটাকেও এই চুরি যাওয়া সম্পত্তি রেজিস্টার বলেন। আর মালামাল আগত সকল প্রকার মালামালই উল্লিখিত রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়। দেন আমরা দেখব 380 প্রবিধান অনুযায়ী খতিয়ান রেজিস্টার। 380 খতিয়ান রেজিস্টার। খতিয়ানকে আমরা কি বলে থাকি? থানার আয়না। খতিয়ান রেজিস্টারকে আমরা কি বলে থাকি? থানার আয়না বলে অবহিত করা হয়। আর এই খতিয়ান রেজিস্টারের পার্ট কয়টা? আমরা দেখব খতিয়ান রেজিস্টারের কলাম হচ্ছে 23টি। পরীক্ষাতে আসছিল আপনাদের যে খতিয়ান রেজিস্টারের কয়টি কলাম থাকে? খতিয়ান রেজিস্টারের কলাম থাকে 23টি। খতিয়ান রেজিস্টারের কলাম থাকে 23টি 380 প্রবিধান অনুযায়ী, যাকে থানার দর্পণ বলে অবহিত করা হয়। বিকজ অফ আমরা দেখব এই খতিয়ান রেজিস্টারে থানা সকল প্রকার একটা মামলা শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কার্যক্রম উল্লেখ করা থাকে। যেহেতু একটা থানায়
কি প্রকৃতির মামলা রুজু হয়ে থাকে, কোথায় মামলা হয়, কোথায় না হয়, সে মামলার প্রকৃতি কিরকম, কোন মামলা প্রমাণিত হলো, কোন মামলা প্রমাণিত হলো না, সেজন্য আমরা এগুলোকে দেখে সে মামলায় আমরা এই রেজিস্টার দেখে বুঝতে পারি যে কোথায় অপরাধ প্রবণ অঞ্চল বেশি, কোথায় অপরাধ প্রবণ অঞ্চল কম, কোথায় অপরাধ সংঘটিত হলেও প্রমাণিত হয় নাই। এই জন্য বলা হচ্ছে এই খতিয়ান রেজিস্টারটা হচ্ছে থানার দর্পণ। এটা দেখে ইজিলি বোঝা যায় থানার অবস্থাটা কি ৩৮০ প্রবিধান অনুযায়ী। তাহলে আমরা কি জেনেছি? ৩৭৬ গৃহীত এবং প্রীত রেজিস্টার, ৩৭৭ জেনারেল ডায়েরি, ৩৭৮ ফেরারি রেজিস্টার, ৩৭৯ সম্পত্তি রেজিস্টার, ৩৮০ জানলাম খতিয়ান রেজিস্টার। দেন আমরা দেখবো ৩৮১ পার্শ্ববর্তী থানায় অপরাধী বা সন্দেহযুক্ত যে অপরাধী থাকেন তাদের তালিকা। পার্শ্ববর্তী থানার অপরাধী বা সন্দেহযুক্ত ব্যক্তির তালিকা কোথায় থাকে? আমরা দেখতে পাবো আমি যে থানায় কর্মরত, আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে আমার পার্শ্ববর্তী থানায় কি কি অপরাধী বসবাস করেন, গুরুত্বপূর্ণ অপরাধীর নামও আমাদের থানায় উল্লেখ করা থাকে বা আলাদা একটা রেজিস্টারই থাকে। পার্শ্ববর্তী থানা সন্দেহযুক্ত রেজিস্টার, পার্শ্ববর্তী থানায় সন্দেহযুক্ত রেজিস্টারের এই সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা উল্লেখ করা হয়ে থাকে ৩৮১ প্রবিধান অনুযায়ী। পার্শ্ববর্তী থানায় যে সকল অপরাধী বসবাস করেন, সন্দেহযুক্ত ব্যক্তি বসবাস করেন, তাদের নাম এই রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে ৩৮১ প্রবিধান অনুযায়ী। তাহলে পার্শ্ববর্তী থানার অপরাধী এবং সন্দেহযুক্ত ব্যক্তির তালিকা থাকবে ৩৮১ প্রবিধান অনুযায়ী। জরিমানা ওয়ারেন্ট রেজিস্টার, আপনারা একটু ফৌজদারি কার্যবিধির দিকে তাকান। ৩৮৬ মনে আছে কিনা আপনাদের? ফৌজদারি কার্যবিধি ৩৮৬ ধারায় জরিমানা আদায়ের পরোয়ানা কয়টা পদ্ধতিতে কার্যকরের কথা বলা ছিল? ২টা পদ্ধতিতে। এই জরিমানা আদায়ের যে পরোয়ানা, এই পরোয়ানার জন্য আলাদা একটা রেজিস্টার সংরক্ষিত হবে ৩৮২ প্রবিধান অনুযায়ী। জরিমানা আদায়ের পরোয়ানার জন্য রেজিস্টার সংরক্ষিত হবে ৩৮২ প্রবিধান অনুযায়ী। দেন আমরা দেখব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পড়ছি ইতিমধ্যে, আমরা ২ ক্লাসে পড়েছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ১৮ ধারায় ১৮(২) যেখানে আমরা জেনেছিলাম অস্ত্রের লাইসেন্স সহ অন্যান্য লাইসেন্স বাতিল হয়ে থাকে। যদি অস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে থাকে কত দিনের মধ্যে থানায় জমা দিতে হয়? ১৫ দিনের মধ্যে। ১৫ দিনের মধ্যে থানায় জমা দিতে হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী। কিন্তু প্রবিধান অনুযায়ী আমরা দেখতে পাই যদি অস্ত্রের লাইসেন্স বাতিল হয় তাহলে ১ দিন কম। তাহলে ১ দিন কম। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ৩৮৪ প্রবিধান অনুযায়ী অস্ত্র থানায় জমা দিতে হয় ১৪ দিনের মধ্যে। তাহলে পার্থক্যটা মনে থাকবে? প্রবিধান অনুযায়ী ১৪ দিনের মধ্যে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ১৫ দিনের মধ্যে অস্ত্রের লাইসেন্স বাতিল হলে থানায় জমা দিতে হয়। তাহলে হচ্ছে আমাদের অস্ত্র আইন অনুযায়ী অস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে থাকলে থানায় জমাদানের সময়সীমা। এক্ষেত্রে আরেকটা বিষয় একটু দেখবো, থানা এলাকায় যাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়, লাইসেন্স নিয়ে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে পারেন, অস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি তথা যারা অস্ত্রের লাইসেন্স ব্যতীত অস্ত্র ক্যারি করতে পারেন, সরকারি চাকরিজীবী। তাহলে অস্ত্রের লাইসেন্স ব্যতীত অস্ত্র যারা ক্যারি করতে পারেন তাদের তালিকা এবং যারা অস্ত্রের লাইসেন্স নিয়ে অস্ত্র ক্যারি করতে পারে তাদের তালিকা, এই দুইটার তালিকায় আমরা দেখব ৩৮৪ প্রবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতি বছর নভেম্বর মাসে এসপি মহোদয়ের নিকট প্রেরণ করেন। সেখানে তালিকা সংরক্ষিত হয় কে কে থানা এলাকার অস্ত্রের লাইসেন্স ব্যতীত অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে পারবেন অথবা লাইসেন্স নিয়ে অস্ত্র বহন করতে পারবেন। অর্থাৎ অস্ত্রের লাইসেন্স বহনকারীদের তালিকা বা লাইসেন্স প্রাপ্তদের তালিকা থানায় সহ পুলিশ অফিসে সংরক্ষিত করা হয় ৩৮৪ প্রবিধান অনুযায়ী। প্রতি বছরের নভেম্বর মাসে, কোন মাসে? নভেম্বর মাসে উল্লিখিত তালিকা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসপি মহোদয়ের কাছে প্রেরণ করে থাকেন। তাহলে আমরা আজকে অনেকগুলো বিষয় জানলাম। প্রথমে জেনেছিলাম ৩৭৬ প্রবিধান, যেখানে আমরা জেনেছি গৃহীত এবং প্রেরিত রেজিস্টার পার্ট হচ্ছে ৪টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম পার্টে কি উল্লেখ করা থাকে? আদালত হতে প্রাপ্ত কাগজপত্র সমূহ। দ্বিতীয় পার্টে পুলিশ অফিস হতে প্রাপ্ত কাগজপত্র সমূহ। তৃতীয় পার্টে ইনকোয়ারি স্লিপ। চতুর্থ পার্টে বিবিধ। দেন আমরা জেনেছি ৩৭৭। ৩৭৭ কি জেনেছি? ৩৭৭ প্রবিধান অনুযায়ী
যেখানে সাধারণ ডায়েরির কথা বলা আছে, সাধারণ ডায়েরি ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বহস্তে লিখবেন 377 ক এবং ট। থানা এলাকার সকল প্রকার সংবাদ, নট অনলি অপরাধ সম্পর্কিত সকল প্রকার সংবাদ উল্লেখ থাকবে জেনারেল ডায়েরিতে 377। 378 জেনেছি ফেরারি অপরাধীদের রেজিস্টার থাকবে থানায়। 379 জানলাম সম্পত্তি রেজিস্টার থাকবে। পুলিশ হস্তগত করে, পুলিশের হেফাজতে আসে সকল প্রকার সম্পত্তি বা দ্রব্যাদি সমূহ রেজিস্টারে উল্লেখ থাকবে সম্পত্তি রেজিস্টারে 379 প্রবিধান অনুযায়ী। দেন আমরা জেনেছি 380 প্রবিধান অনুযায়ী খতিয়ান রেজিস্টার, থানার দর্পণ, থানার আয়না, কলাম কয়টা? 23টা। কয়টা কলাম রয়েছে? 23টি কলাম রয়েছে। পার্শ্ববর্তী থানায় যে অপরাধী থাকেন এবং সন্দেহযুক্ত ব্যক্তি থাকেন তাদের তালিকা সংরক্ষণ করবেন 381 প্রবিধান অনুযায়ী। জরিমানা বা ওয়ারেন্ট রেজিস্টার, জরিমানা আদায়ের পরোয়ানা বা ওয়ারেন্ট রেজিস্টার, জরিমানা ওয়ারেন্ট রেজিস্টার থানায় সংরক্ষিত থাকবে 382 প্রবিধান অনুযায়ী। আর সর্বশেষ বিষয় আমরা আজকে জেনেছি 384 প্রবিধান। 384 প্রবিধান থানা এলাকায় অস্ত্র আইন অনুযায়ী রেহাইপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা এবং অস্ত্র আইনের লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিদের তালিকা সংরক্ষিত হবে থানায়। প্রতি বছর নভেম্বর মাসে ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লিখিত ব্যক্তিদের তালিকা প্রেরণ করবেন এসপি অফিসে। পাশাপাশি অস্ত্রের লাইসেন্স যাদের বাতিল হয়ে থাকে তারা অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার তারিখ হতে 14 দিনের মধ্যে, কতদিন? 14 দিনের মধ্যে থানায় জমা দিবেন। যা আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী 18(2) ধারা পর্যালোচনায় দেখেছি 15 দিনের মধ্যে থানায় জমা দিতে হয়। তাহলে হচ্ছে আমাদের আজকের পর আবারও পিছনে যান, এক লাইন করে আমরা জানবো সর্বশেষ বিষয়। গৃহীত এবং প্রেরিত রেজিস্টার 376, জেনারেল ডায়েরি 377, ফেরারি অপরাধীদের তালিকা আমরা দেখতে পেয়েছি 378, সম্পত্তি রেজিস্টার 379, থানার আয়না বা খতিয়ান রেজিস্টার 380, সন্দেহযুক্ত ব্যক্তিদের তালিকা পার্শ্ববর্তী থানার 381, জরিমানা ওয়ারেন্ট রেজিস্টার 382, অস্ত্র আইন অনুযায়ী রেহাইপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা সংরক্ষণ যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংরক্ষণ করবেন। পাশাপাশি প্রতি বছর নভেম্বর মাসে এসপি মহোদয়কে জানাবেন 384 প্রবিধান অনুযায়ী, যে ক্ষেত্রে অস্ত্র আইন অনুযায়ী অস্ত্রের লাইসেন্স বাতিল হলে 14 দিনের মধ্যে থানায় জমাদানের নির্দেশ প্রদান করা হয়েছে 384 প্রবিধান অনুযায়ী। ধন্যবাদ সবাইকে। বারবার বলে থাকি, কষ্ট হলেও আমাদের ক্লাস শেষে যে ধারাগুলো পড়লাম সে ধারাগুলো অবশ্যই আপনারা লিখে একবার করে লিখবেন, অন্ততপক্ষে একবার। লেখা শেষে আমাকে জানাবেন। অবশ্যই আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন ঘুমাবেন কষ্ট হলেও। যদিও বিশ্বাস করি আপনাদের কষ্ট হচ্ছে, পড়াশোনা একটু বেশি, তথাপিও আমি আশা করব আপনারা নিজের প্রয়োজনে হলেও না লিখে ঘুমাবেন না। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।